ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা সঙ্গী সাথী উপদেষ্টা রূপে এই সরকার পরিচালনা করেছেন, তাদের বিদায়ের ঘণ্টা বাজছে। সবকিছু যদি স্বাভাবিক থাকে, হয়তো এই মাসের 15-16 তারিখের মধ্যে ক্ষমতা হস্তান্তর হবে। প্রধানমন্ত্রী রূপে তারেক রহমান সাহেব ক্ষমতা গ্রহণ করবেন। পরবর্তীতে পার্লামেন্ট গঠিত হবে বা যাকে বলা হয় মন্ত্রী পরিষদ গঠিত হবে, এরপর রাষ্ট্রপতি নির্বাচিত হবে এবং যদি ডক্টর মোহাম্মদ ইউনূস চান বা তারেক রহমান সাহেব চান এবং দুজনের মতের যদি মিল হয়, সেক্ষেত্রে হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করতে পারেন, আবার নাও পারেন। আমার মতে না পারার সম্ভাবনাই খুব বেশি। এনিওয়ে, এখন যেটি বলার সেটি হলো, গত 17টি মাস ধরে আমরা অনেকেই ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা করেছি। আমি নিজেও তার অনেক সমালোচনা করেছি। তার হাসি নিয়ে, তার কথা নিয়ে, তার উইল ফোর্স নিয়ে, তার ভবিষ্যৎ নিয়ে স্যাটায়ার করেছি, ব্যঙ্গ করেছি, সমালোচনা করেছি। এর কারণটা হলো যে তাকে সবসময় উজ্জীবিত রাখার চেষ্টা করেছি, তাকে দায়িত্বশীল রাখার চেষ্টা করেছি। তখন অনেকে হয়তো বলার চেষ্টা করেছেন যে রনি সাহেব এই সমালোচনা করছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে উপদেষ্টা বানাননি, এই জন্য। এগুলো নিয়ে আসলে বলার কোনো বিষয় নয়। উপদেষ্টা হওয়া, মন্ত্রী হওয়া, এমপি হওয়া, এটা অনেকেরই স্বপ্ন আছে। আমারও একটা সময় ছিল, কিন্তু যে জগৎ থেকে স্বেচ্ছায় চলে এসেছি বহু আগে, কেন এসেছি সেটা আমি ছাড়া আর কেউ জানেন না। আর সংসদ সদস্য হওয়া, উপদেষ্টা হওয়া, এমপি হওয়া, মন্ত্রী হওয়া, এগুলো ছাড়াও একটা মানুষ সমাজে বেঁচে থাকতে পারে সুন্দরভাবে। বা মন্ত্রী এমপির যে ক্ষমতা থাকে বা তাদের যে গ্রহণযোগ্যতা থাকে, সেগুলো ছাড়াও একটা মানুষ যদি মানুষের ভালোবাসা পায়, এমনকি কোনো পশুর ভালোবাসা পায়, বৃক্ষলতার ভালোবাসা পায়, প্রকৃতির ভালোবাসা পায়, এমনও দেখা গেছে অতীতে বহু রাজা রাজত্ব ছেড়ে দিয়েছে কেবল নদীর কলকল ধ্বনি শোনার জন্য। প্রাসাদ ছেড়ে চলে গেছে বনে পাখির কলতান শোনার জন্য। তো কাজেই যে যার মতো সমালোচনা করেছেন আমাকে বা আমার মতো অনেককে, সেটা তাদের ব্যক্তিগত বিষয়। আমি বা আমরা কেন এই সমালোচনা করেছি সেটা আমরা ভালো বলতে পারবো। তো যেটা বলছিলাম যে ওনার সমালোচনা করেছি আমি ব্যক্তিগতভাবে, যেহেতু এখন বিদায় বেলায়, এখন আর কেউ বলতে পারবে না যে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশংসা করলে তাকে তেল মারা হচ্ছে। তার কাছে আমার এখন কেন দূরের কথা, এই বাংলাদেশে কারোর কোনো স্বার্থ নেই। এবং তিনি ক্ষমতা হারানোর পরে হয়তো এমন অবস্থার মধ্যে পড়বেন যে তার সঙ্গে যদি কারো সম্পর্ক থাকে বা তার কেউ প্রশংসা করে, সে আরও বিপদে পড়তে পারে আগামী দিনগুলোতে। তো সেই অবস্থাতে যেটা বলার চেষ্টা করছি যে ওনার বিদায়ের ঘণ্টা যত বাজছে, ওনার বিদায় নেবার ক্ষণ যত কাছাকাছি আসছে, ততই তার জন্য মায়া হচ্ছে, কান্না পাচ্ছে। অবশ্য তার প্রেস সচিব একবার বলেছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস চলে যাওয়ার পর অনেকে কাঁদবেন। আমরা সেদিন হেসেছিলাম, অনেকে হেসেছিলাম, কিন্তু এখন ওনার এই বিদায়ের বেলায় বিশ্বাস করে আমার নিজের কাছে কিন্তু খারাপ লাগছে। এবং আমি যে কথাগুলো আগে বলিনি, কিন্তু সরকার বলার চেষ্টা করেছে, কিন্তু ওইগুলো অতটা প্রচারিত হয়নি। কিন্তু এখন বলবো, তার বিদায় বেলায় বলবো যে তিনি ইতিহাসের একটা সন্ধিক্ষণে এসেছিলেন। এবং ওই যে ইব্রাহিম সৈয়দ, মানে ওখানে মাওলানা ইব্রাহিম সাহেব, দেলোয়ার হোসেন সাইদি সাহেবের যে বিয়ে, একটু পাগলা টাইপের, অনেক সময় অলৌকিক কথাবার্তা বলেন। তো মুফতি কাজী ইব্রাহিম, তিনি একবার বলেছিলেন যে আল্লাহ বিশেষ কৌশল করে তারপর আলাদাভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সিলেক্ট করে বাংলাদেশের জন্য পাঠিয়েছেন, এটা তার কাছে খবর আছে। কাজেই ডক্টর মোহাম্মদ ইউনূসের আনুগত্য করা, তাকে ভালোবাসা, তার কথা মান্য করা ফরজ, না করলে গুনাহ হবে। তো তিনি তার মতো করে কথাটা বলেছেন। আজকে এই সময়টাতে আপনি যদি তার কথার একটি অংশ শুধু স্মরণ করেন,
যে পরিবেশ এবং যে পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা নিয়েছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের জায়গায় যদি অন্য কেউ হতেন, সারা বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হয়ে যেত। ডক্টর মোহাম্মদ ইউনূসের জায়গায় যদি অন্য কেউ হতেন, ভারত এখানে আওয়ামী লীগকে পুশিং করার জন্য, শেখ হাসিনাকে আবার ক্ষমতায় বসানোর জন্য যদি তারা সার্জিক্যাল স্ট্রাইক চালাতো, বাংলাদেশের কেউ সেটা প্রতিহত করতে পারতেন না এবং বাংলাদেশের পাশে কেউ দাঁড়াতো না। ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে পশ্চিমা দেশগুলোর সম্পর্ক, আমেরিকার সম্পর্ক, তার গ্লোবালি বিশ্বজোড়া যে খ্যাতি ছিল, সেই খ্যাতির কারণে তার চোখে চোখ রেখে ভারতের যে কর্তৃপক্ষ ঝগড়া করার মতো অবস্থা তাদের ছিল না। তারা প্রাণান্ত চেষ্টা করেছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অপমান করার জন্য, তাকে বিপদে ফেলার জন্য, তাকে অ্যাভয়েড করার জন্য। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস যে দৃঢ়তা দেখিয়েছেন ভারতের বিরুদ্ধে, এটা এই স্বাধীন বাংলাদেশে কেউ কখনো দেখাতে পারেনি, কল্পনাও করেনি। এবং আগামীতে ভারতের বিরুদ্ধে এভাবে আঙ্গুল তুলে, তারপরে ভারতের চোখে চোখ রেখে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কথা বলবেন, এরকম রাষ্ট্রীয় নায়ক বাংলাদেশে যদি আসে, সেটা বাংলাদেশের সৌভাগ্য। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এই গত 17 মাসে সেই কাজটি তিনি করে গেছেন তার লোকজন সহকারে। এটার জন্য যতদিন বাংলাদেশ থাকবে ততদিন তিনি, যারা ভারতের আধিপত্যবাদ পছন্দ করে না, তাদের কাছে স্বপ্নের মহানায়ক হয়ে থাকবেন। এটা হলো প্রথম। দ্বিতীয় হলো, শেখ হাসিনার জমানার শেষ দিকে পুরো ব্যাংকিং সেক্টর, অর্থনৈতিক সেক্টর দেউলিয়াত্বের পর্যায়ে পৌঁছে গিয়েছিল। ফরেন রিজার্ভ নামতে 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 প্রায় $16 বিলিয়ন নেমে এসেছিল। এখন সেটা $32 বিলিয়ন। এবং গত 17 মাসে তিনি যেভাবে ডলারের দাম স্থিতিশীল রেখেছেন 122 টাকা 23 টাকার মধ্যে, এটা তার একটা বিরাট সফলতা। শেখ হাসিনার জমানাতে যে ব্যাংকগুলো লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, তছরুপ করেছে, মালিকরা যাচ্ছে তাই করেছে, এরকম 8 থেকে 10টি ব্যাংক দেউলিয়া হয়ে গিয়েছিল। এই ব্যাংকগুলোকে বাঁচিয়ে রেখে, এই ব্যাংকগুলোকে মার্জার করে সম্মিলিত ইসলামী ব্যাংক করার তার যে সিদ্ধান্ত, এটি কেবলই যুগান্তকারী নয়, এটি আগের সরকারের বিশাল একটি কুকর্ম। সেই কুকর্মের দায় ডক্টর ইউনূস গ্রহণ করে সেই কুকর্মটিকে সামাল দেওয়ার চেষ্টা করেছেন। এবং উনি যদি না আসতেন, ওনার সরকার যদি না আসতো, তাহলে বাংলাদেশ যদি দেউলিয়া হয়ে যেত শ্রীলঙ্কার মতো, বাংলাদেশ যদি দেউলিয়া হয়ে যেত স্পেনের মতো বা গ্রিসের মতো, আশ্চর্য হওয়ার কিছু ছিল না। এবং বাংলাদেশ দেউলিয়া হয়ে গেলে বাংলাদেশকে সাহায্য করার জন্য, গ্রিসকে সাহায্য করার জন্য যেভাবে ইউরোপীয় ইউনিয়ন ছুটে এসেছে, এভাবে বাংলাদেশকে সাহায্য করার জন্য কেউ আসতো না। মানুষ মানুষের সেই মাংস কামড়িয়ে খেত। এটা অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূসের শুভকর্ম এবং তার জন্য তিনি দোয়া পাবেন। আইনশৃঙ্খলার আইনশৃঙ্খলার যে অবনতি হয়েছে এটা সত্য, মব হয়েছে এটাও সত্য, কিন্তু তিনি ম্যালিস, প্রেজুডিস, এই দুটো শব্দ, অর্থাৎ নিজে কারোর প্রতি চড়াও হয়েছেন, কাউকে ধরেছেন, মেরেছেন, তার ব্যক্তিগত ক্রোধের কারণে, লোভের কারণে, লালসার কারণে কিংবা হিংসার কারণে তিনি কাউকে জেলে পুরেছেন, ক্রস ফায়ার দিয়েছেন, মামলায় ফাঁসিয়েছেন, এরকম ঘটনা কিন্তু একটা সিঙ্গেল ঘটেনি। বিএনপির লোকজন আওয়ামী লীগের লোকদের বিরুদ্ধে মামলা করেছে, বিপ্লবীরা মব করেছে। এই বিষয়গুলো তিনি তার দুর্বল চিত্তের কারণে তিনি অনেক সময় মেনে নিয়েছেন, অনেক সময় প্রশংসা করেছেন, বা তার প্রেস সচিব বলেছেন যে মব আসলে অনিবার্য, এটা ক্ষোভের বহিঃপ্রকাশ। কিন্তু এখানে তার ব্যক্তিগত ইন্টেনশন ছিল না। তিনি তার যে অ্যাডমিনিস্ট্রেটিভ দুর্বলতার কারণে অনেক দুর্নাম এবং বদনামের সঙ্গী হয়েছেন, কিন্তু তার পার্সোনালি এখানে কোনো লায়াবিলিটি ছিল না। আমি শুধু তার মন্দ দিকগুলো বলছি না, যেগুলো কারণে তিনি স্মরণীয় বরণীয় হয়ে থাকবেন। সর্বশেষ যে বিষয়টি, সেটি হলো তিনি অনেক কিছু করার চেষ্টা করেছেন, হয়তো পারেননি, হয়তো ভুল হয়েছে, হয়তো সঠিক ছিল না, কিন্তু তিনি সত্যিকার অর্থে আসলে সংস্কার করতে চেয়েছেন।
বাংলাদেশটা ভালো চলুক, বাংলাদেশটা বিশ্বমানের হোক, দেশের মানুষের সম্মান মর্যাদা বাড়ুক, কর্মসংস্থান বাড়ুক, এটা তিনি চেষ্টা করেছেন। কিন্তু কেউ কথা রাখেনি, কেউ তার সঙ্গে সাহায্যের হাত বাড়াননি। আর আমলাতন্ত্রের যে ঘেরাটোপ, সেই ঘেরাটোপের কারণে তার কোনো উইল ফোর্সের ডিজায়ার সামনে এগুতে পারেনি। এই সময়ের মধ্যে গণভবনের সঙ্গে নয়, ঠিক মানে যমুনার সঙ্গে বঙ্গভবনের, যমুনার সঙ্গে সেনা হেডকোয়ার্টারের, যমুনার সঙ্গে বিএনপির, যমুনার সঙ্গে এনসিপির, এমনকি যমুনার সঙ্গে জামাতের বারবার দ্বন্দ্ব হয়েছে, সংঘাত হয়েছে। কিন্তু সব কিছু বাদ দিয়ে তিনি সবাইকে ডেকেছেন, নেগোসিয়েশন করার চেষ্টা করেছেন, সবার সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন, কখনো অভিমান করেননি, কখনো ক্রোধ দেখাননি, কখনো মুখ বাঁকা করে মানে যাকে বলা হয় রাগত স্বরে কারোর সঙ্গে কথা বলেননি। তিনি কথা শুনেছেন বেশি, বলেছেন কম। পারলে হাসি মুখে কথা বলেছেন, আর যদি না পারলে তিনি অন্যদিকে তাকে চুপচাপ থেকেছেন। কিন্তু কারোর সঙ্গে রাগ হয়ে এই গত 17 মাসে একটা শব্দ করেছেন, এই ঘটনা কেউ বলতে পারবে না। এটি আমাদের রাজনীতিতে একটা বিরল ঘটনা। এমনকি অতীতে যারা তত্ত্বাবধায়ক সরকারের 3 মাসের জন্য প্রধান হিসেবে এসেছেন, তারা অনেকেই অনেক সময় মেজাজ হারিয়ে ফেলেছেন। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস ইজ দ্য ফার্স্ট ম্যান যিনি গত 17 মাসে একটি বারের জন্য মেজাজ হারাননি। তিনি তার মতো কাজ করে গেছেন। তিনি চলে যাচ্ছেন বা তিনি চলে যাবেন, আল্লাহ তাকে হেদায়েত দান করুন, তিনি সুস্থ থাকুন, বহুদিন বেঁচে থাকুন, আর আমাদের প্রতি তিনি কৃতজ্ঞ থাকুন, আর আমরাও যেন তার প্রতি কৃতজ্ঞ থাকি এবং তার জন্য দোয়া করি। এরপর গত 17টি মাস ধরে আমরা সবাই প্রাণান্ত চেষ্টা করেছি যে তাকে আলোচনার বাইরে রাখার জন্য। পুরো রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্রের মিডিয়া এবং আওয়ামী লীগ বিরোধী যারা শক্তি, তারা প্রাণান্ত চেষ্টা করেছেন যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের কোনো প্রয়োজনীয়তা নেই। শেখ হাসিনা বাতিল মাল, তিনি আর কখনো ফিরে আসবেন না। তার যে বয়স হয়েছে, তার যে ভুল এবং ভ্রান্তি, এ সকল নিয়ে নানা রকম কল্পকাহিনী, এবং একই সঙ্গে তিনি আদৌ জীবিত আছেন কিনা, সুস্থ আছেন কিনা, এগুলো নিয়ে নানা বিতর্ক ছড়ানো হয়েছে। অবাক করার বিষয় হলো যে যখনই শেখ হাসিনাকে নিয়ে খুব বিতর্ক হয়েছে, তার অস্তিত্ব, তার অবস্থানকে অগুরুত্বপূর্ণ প্রমাণ করার চেষ্টা করেছে, অমনি তিনি বা তার দল এমন কতগুলো কাজ করেছেন যার ফলে অন্তত 15 দিন ধরে বাংলাদেশে ইয়া হাসিনা ওয়া হাসিনা, ইয়া আওয়ামী লীগ ওয়া আওয়ামী লীগ। রয়টার্সের সাথে তার সাক্ষাৎকার, বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে তার সাক্ষাৎকার, তার দলীয় নেতাকর্মীদের সাক্ষাৎকার, সজীব ওয়াজেদ জয়ের সাক্ষাৎকার, তাকে মেনশন করে, তার নাম মেনশন করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র সচিব, স্বয়ং নরেন্দ্র মোদী যেভাবে কথা বলেছেন, এতে করে বোঝা যায় যে বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় শেখ হাসিনাকে ভারত যতটা গুরুত্ব দিত, এখন ক্ষমতাচ্যুত এবং ভারতে আশ্রিত প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের কাছে তার সাথে বেশি গুরুত্বপূর্ণ। কেন? প্রথম কারণ হলো যে এটা ভারতের ইজ্জত কা সওয়াল। যেমন দেখা গেল যে আমার সঙ্গে যে কোনো একটা লোকের বিরোধিতা হলো এবং আমি সরাসরি তার সঙ্গে বিরোধিতা করতে গিয়ে পরাজিত হলাম, লাঞ্ছিত হলাম, অপমানিত হলাম, সেটা এক ধরনের বিষয়। কিন্তু যদি এমন ঘটনা ঘটে যে আমার সঙ্গে কারো বিরোধিতা আছে, সেখানে আমি না গিয়ে আমার সন্তানকে পাঠালাম, আমার প্রতিনিধিকে পাঠালাম, এবং সেখানে আমার সেই প্রতিনিধির সঙ্গে খারাপ আচরণ করা হলো, সেক্ষেত্রে যুদ্ধ বেঁধে যাওয়ার মতো ঘটনা ঘটে। তো ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক, এই পর্যায়ে এই সম্পর্কের মধ্যে শেখ হাসিনা যখন একটা ইস্যু হয়ে গেছে, এখন শেখ হাসিনার ইজ্জত, শেখ হাসিনার বেঁচে থাকা কিংবা তার মরে যাওয়া, সব কিছুর উপর কিন্তু ভারতের
যাকে বলা হয় সফলতা, ব্যর্থতা এবং বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্ক, এই সম্পর্কের যাকে বলা হয় স্থায়িত্ব নির্ভর করবে। যেমন ধরুন, এত কিছুর পরেও আমেরিকা কেন ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ধরে নিয়ে আসলো? এত কিছুর পরেও তারা লিবিয়াকে তছনছ করে দেওয়ার পরেও কেন লিবিয়াতে মার্কিন উপস্থিতি এখনো প্রবল? যুদ্ধরত পক্ষগুলোকে কেন দুই হাতে তারা টাকা দিচ্ছে? শক্তিশালী রাষ্ট্রগুলোর এক নম্বর অস্ত্র হলো তারা যে শক্তিশালী এটা প্রমাণ করা। দুই নম্বর হলো তারা যেটা চায় সেটা তারা করতে পারে। তিন নম্বর হলো যে তারা কথা দিয়ে কথা রাখে এবং যাকে তারা আশ্রয় দেয় শেষ পর্যন্ত তাদের সঙ্গে তারা থাকে। আপনি চিন্তা করুন যে সেই 40-এর দশক থেকে ইরানের রাজনীতিতে রেজা শাহ পাহলভির সঙ্গে বা এই পরিবারের সঙ্গে আমেরিকার যে সম্পর্কটি, সেই সম্পর্কটি এখনো চলমান। যে রেজা শাহ পাহলভিকে হটিয়ে ইরানে বিপ্লব ঘটানো হয়েছিল, সেই রেজা শাহ পাহলভির বাবার সঙ্গে তাদের সম্পর্ক ছিল। পরবর্তীতে রেজা শাহ পাহলভির সঙ্গে সম্পর্ক হয়েছে। রেজা শাহ পাহলভি একবার ক্ষমতাচ্যুত হয়েছেন, আমেরিকাতে আশ্রয় নিয়েছে। আমেরিকা আবার তাকে কাউন্টার কু ঘটিয়ে তাকে ক্ষমতায় বসিয়েছে। এরপর দীর্ঘকাল তিনি ক্ষমতায় ছিলেন। 1979 সনে তিনি আবার ক্ষমতাচ্যুত হন। তার পরিবারকে আশ্রয় দেয় এবং তার সন্তান রেজা শাহ পাহলভির সন্তানকে আবার ক্ষমতায় বসানোর জন্য বিলিয়ন বিলিয়ন ডলার আমেরিকা খরচ করছে। এটাই হলো সাম্রাজ্যবাদী শক্তির একটা ইতিহাস। অতীতের একটা খুব বিখ্যাত ঘটনা বলি। যেমন ভারতের সম্রাট বাবরের পুত্র হুমায়ুন, তিনি শেরশাহের কাছে পরাজিত হয়ে পারস্যে আশ্রয় গ্রহণ করলেন। পারস্যের সঙ্গে কিন্তু তখনও ভারতের ওইরকম কোনো বন্ধুত্ব বা এরকম স্বার্থ ছিল না। একসময় পারস্যের নাদির শাহ পরবর্তীতে বাংলাদেশ ভারত আক্রমণ করে তিনি এখান থেকে সেই ময়ূরসিংহাসন নিয়ে গিয়েছিলেন, সেটা পরের ব্যাপার। কিন্তু ওই যে মুঘল জমানার ওই সময়টাতে দিল্লির সঙ্গে আসলে পারস্যের কোনো সম্পর্ক ছিল না। কিন্তু পারস্যের যে সমস্যাটা ছিল আফগানিস্তানের সঙ্গে, আফগানিস্তানের কান্দাহার এবং অন্যান্য যে এলাকা, কাবুল, কান্দাহার, এই পুরো আফগানিস্তানের শাসনভার ছিল বাবরের আর এক সন্তান মির্জা হিন্দালের উপরে। তো হুমায়ুন যখন সেই পারস্যে আশ্রয় নিতে চাইলেন, তখন তার প্রথম শর্ত ছিল যে আপনি সবার আগে কাবুল দখল করবেন এবং কাবুল দখল করার পরে কাবুলে যে সরকার গঠন করবেন তার সঙ্গে আমার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতে হবে, যেটা হিন্দালের সঙ্গে নেই। দ্বিতীয়ত হলো যে আমার যে সৈন্যবাহিনী সেটা নিয়ে আপনি ভারতবর্ষ আক্রমণ করবেন। এবং এই শর্তে দেখুন সেই পারস্যের যে সম্রাট তিনি দীর্ঘকাল হুমায়ুনকে আশ্রয় দিলেন এবং সেই তাদের সাহায্য নিয়ে হুমায়ুন আবার ভারতবর্ষ পুনরুদ্ধার করলেন বহু বছর পরে। আর সেই সাম্রাজ্য প্রায় 300 বছর ভারত শাসন করল। তো এই হলো সাম্রাজ্যবাদী শক্তিদের একটা যাকে বলা হয় ইতিহাস। পিতা পরাজিত হয়, সন্তান সেটা সেই লিগ্যাসি ধারণ করে। এক রাজা যেমন পারস্য সম্রাট দারায়ুস, সাইরাস। তো সাইরাস ব্যাবিলন সম্পর্কে যে সিদ্ধান্ত নিয়েছিলেন, তারপর গ্রিস সম্পর্কে যে সিদ্ধান্ত নিয়েছিলেন, পরবর্তীতে তার উত্তরসূরি, তার আত্মীয় এবং মেয়ের জামাই দারায়ুস, তিনি সেই যুদ্ধগুলো চালিয়ে নিয়ে গেলেন, কিন্তু তিনি পারেননি। পরবর্তীতে তার ছেলে জার্কশেস, তিনি সেটা সফল হলেন। তো এইভাবে আসলে পররাষ্ট্র নীতিগুলো, সাম্রাজ্যবাদী শক্তিগুলোর যে ধারাবাহিকতা কাউকে সমর্থন করার, সেটা থেকে যায়। তো ভারত যেহেতু এখন এই এশিয়াতে একটা সাম্রাজ্যবাদী শক্তি, সেই সাম্রাজ্যবাদী শক্তি শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে বুঝে শুনে এবং চিন্তা ভাবনা করে। আর এখন তাকে যেভাবে তারা আশ্রয় দিয়েছে, যেভাবে তারা প্রোটোকল দিচ্ছে, যেভাবে তার পিছনে বিনিয়োগ করছে, এটা কেবলমাত্র শেখ হাসিনাতে থেমে থাকবে না। এটি আওয়ামী লীগের অন্যান্য নেতা, আওয়ামী লীগের সংগঠন, শেখ হাসিনার পরবর্তী বংশধর সবার প্রতি জিনিসটা চলতে থাকবে যতদিন পর্যন্ত বাংলাদেশে তাদের স্বার্থ থাকবে, সংশ্লিষ্ট থাকবে। তারা কোনো অবস্থাতেই তাদের এই
আশীর্বাদ, আওয়ামী লীগের উপর থেকে আশীর্বাদ তার তুলে নেবে না। উদাহরণ হিসেবে জাতীয় পার্টির কথা চিন্তা করেন। বাংলাদেশে যারা ভারতের সঙ্গে আসলে ট্রাস্ট দিয়ে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়তে পেরেছিলেন, তাদের মধ্যে 1 নম্বর ছিলেন হোসেন মোহাম্মদ এরশাদ। তো ভারত যখন দেখলো যে হোসেন মোহাম্মদ এরশাদকে আসলে ক্ষমতায় রাখা যাচ্ছে না, কিন্তু তারা কিন্তু হোসেন মোহাম্মদ এরশাদকে ছেড়ে দেয়নি, এবং 1991-এ তারা মানে বিএনপি সরকারের সাথে প্রাণান্ত চেষ্টা করেছে হোসেন মোহাম্মদ এরশাদকে একটা রিল্যাক্স দেওয়ার জন্য। তো ব্যক্তি হোসেন মোহাম্মদ এরশাদের প্রতি বেগম জিয়ার একটা ক্ষোভ ছিল, ক্রোধ ছিল, এই কারণে তাকে কারামুক্ত করা যায়নি, কিন্তু জাতীয় পার্টিকে রাজনীতি করার জন্য কিন্তু ভারত একটা স্পেস করে দিয়েছিল, এবং ওটা আজকের দিন পর্যন্ত অব্যাহত আছে। এমনকি যে এই নির্বাচনে জাতীয় পার্টি যে অংশগ্রহণ করলো, এটা তো মূলত ভারতের নির্দেশে অন টেস্ট কেস করেছে। তারা জানে যে ফলাফল এরকমই হবে, যে ফলাফল হয়েছে এটা এরকমই হবে, এটা ভারতও জানে, জাতীয় পার্টি জানে। কিন্তু রংপুরের মতো জায়গাতে জাতীয় পার্টি একটা সিট পাবে না, এটা ভবিষ্যতে যখন বাজানো হবে তখন এই পুরো নির্বাচনের যে ইঞ্জিনিয়ারিং নিয়ে যে কথাবার্তা হচ্ছে, সেই ইঞ্জিনিয়ারিংগুলো নিয়ে প্রচুর আগামীতে কথাবার্তা হবে, এবং এটার জন্য ইঞ্জিনিয়ারিং যারা নায়ক মহানায়ক তাদেরকে কিন্তু যথেষ্ট বেগ পোহাতে হবে। তো যেটা বলছিলাম যে ভারত বা অন্য যে কোনো সাম্রাজ্যবাদী শক্তি, ইভেন ইংল্যান্ড, তারা যখন কারোর সাথে সম্পর্ক স্থাপন করে, এটা দীর্ঘমেয়াদে এই সম্পর্কটা তারা কিন্তু কন্টিনিউ করে। তো সেই দিক থেকে শেখ হাসিনার সঙ্গে ভারতের যে সম্পর্ক, এটি কোনো অবস্থাতেই অবনত হওয়ার বা এটি শেষ হওয়ার সম্ভাবনা একেবারে নেই, জিরো। অধিকাংশ যেটা মনে হচ্ছে যে আগামীতে যারাই রাজনীতি করবেন, সেটা জামাত করুক, বিএনপি করুক, তারা যদি ভারতের সাথে সম্পর্ক স্থাপন করতে চায়, সেই সম্পর্কের ক্ষেত্রে প্রিকন্ডিশন হবে আওয়ামী লীগকে রাজনীতি পুনর্বাসিত করা এবং শেখ হাসিনার ব্যাপারে যতটা সম্ভব লিবারেল হওয়া। এবং এটা ছাড়া দীর্ঘমেয়াদে ভারতের সাথে তারেক রহমান সাহেব বলেন কিংবা শফিকুর রহমান বলেন, কেউ সম্পর্কটা স্বাভাবিক করতে পারবেন না। এবং এই যে দেখেন, রাজনীতিতে একটা ধারা যে কোনো রাজনীতি শেষ হয় না। যদি রাজনীতি শেষ হওয়ার কোনো লক্ষণ থাকতো, সেক্ষেত্রে তারেক রহমান সাহেবের উপর গত 17 বছরে যে জুলুম চলেছে, যে অত্যাচার চলেছে, সেক্ষেত্রে তারেক রহমান সাহেবের টিকে থাকার কথা না, কিন্তু তিনি টিকে আছেন। তিনি সেই 17 বছর পরে আবার ফিরে এসেছেন এবং আবার রাজনীতিতে পুনর্বাসিত হয়েছেন। কাজেই আওয়ামী লীগ শেষ হয়ে যাবে এবং কোনো রাজনীতি হবে না ইত্যাদি ইত্যাদি যে সমস্ত বিষয় রয়েছে, এটা হওয়ার নয়। কাজেই এই যে বর্তমান পরিবেশ পরিস্থিতি তৈরি হচ্ছে, সেখানে এই যে নতুন সরকার গঠন হবে, মন্ত্রী পরিষদ গঠন হবে, তারেক রহমান সাহেবকে নিয়ে যে ধরনের একটা এই মুহূর্তে উৎসাহ উদ্দীপনাটা স্বাভাবিক। জাস্ট 15 ডেজ, 15 দিন এইভাবে চলবে। 15 দিন পরে দেখবেন যে জামাত তার স্বরূপে আবির্ভূত হয়েছে। ওই নাসিরউদ্দিন পাটোয়ারি, ওই আক্তার, অন্যান্য যারা নাহিদ ইসলাম, তারপরে এই এনসিপির যে সকল লোকজন রয়েছেন, তারা বিকট শব্দে সরকারের সমালোচনা করছে। আওয়ামী লীগ আবার হুঙ্কার দিচ্ছে এবং রাজনীতির ময়দান আবার গরম হয়ে যাচ্ছে। আর যত গরম হবে, শেখ হাসিনার যে উপস্থিতি, প্রয়োজনীয়তা ততটা অনিবার্য